জোটের জট পেকে যাচ্ছে। ইন্ডিয়া জোট যে হয়েছে সেই জটের জটিলতা ক্রমশ বাড়ছে এবং এই জটে কিন্তু ধীরে ধীরে এমন জট পাকাতে শুরু করেছে যে জোটের এই জট নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে। এ কথা আমি বলছি না, তামাম টেলিভিশন মিডিয়া বলছে। যত টেলিভিশন মিডিয়া আছে সবাই কিন্তু এই জোটের জটিলতা নিয়ে তারা কিন্তু প্রচার শুরু করেছে। কিন্তু আসল ঘটনাটা কি? আসল ঘটনাটা আজ আপনাদেরকে বলবো সরগরম অনুষ্ঠানে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন বাঙালির কণ্ঠস্বর এনকে বাংলার অনুষ্ঠান সরগরম। এই যে জোট নিয়ে নানা রকম জটিলতা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন জোটের নেতৃত্ব দিক মল্লিকার্জুন খাড়গে। মিডিয়া এর থেকে খবর বার করলো যে মমতা বিজেপির হয়েই কথা বলতে চাইছেন, মমতা গান্ধী পরিবারকে সরিয়ে দিতে চাইছেন, এরকম কথা উঠলো। আম আদমি পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করলো, আম আদমিকে নিয়েও একই কথা উঠলো। কথা কিন্তু কংগ্রেস থেকে বলা হয়নি। কংগ্রেস থেকে কথা বলা হয়নি যে গান্ধী পরিবারকে ডিপ্রাইভ করে মল্লিকার্জুন খাড়গেকে নেতৃত্ব দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু কংগ্রেস থেকে প্রচার করা হয়নি। কংগ্রেস এ নিয়ে কোনো বিরোধিতা করেনি, বরং মল্লিকার্জুন খাড়গে কৃতজ্ঞতা বশত এবং সৌজন্য বশত বলেছেন আগে তো ভোটটা হোক, তারপরে প্রধানমন্ত্রীর মুখ নিয়ে ভাবা যাবে। কিন্তু এই জোট নিয়ে জটিলতা ক্রমশ বেড়ে চলেছে টেলিভিশন চ্যানেলে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল জোটের বিভিন্ন রকম ত্রুটি বিচ্যুতি বার করে আনছেন। নীতিশ কুমার, লালু যাদব নাকি রাগ করেছেন কারণ নীতিশ কুমারের নাম প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করেনি। নীতিশ কুমার নাকি রাগ করেছেন। নীতিশ কুমারের সহযোগী দল আরজেডি, সেই আরজেডির একজন সাংসদ মনোজ ঝা, তিনি পরিষ্কার করে দিয়েছেন আসলে ঘটনাটা কি। আসুন ছোট্ট করে একটু শুনে নিন। कमोबेश सबों ने माना कि 3 हफ्ते के अंदर, 3 हफ्ते ये 24 दिन कर लीजिए, 25 दिन कर लीजिए, सीट शेयरिंग, मास कांटेक्ट प्रोग्राम पर बात हो और ये सारी चीजें तय होगी कि मीटिंग यहां करना हो, वहां करना है, यहां करना है, वहां करना है। बाकी डिटेल आपको कहां एक्चुअली हो गई पहली और कहां दूसरी, वो सब तय हो जाएगी। ये तय किया गया कि हम लोगों को 101 मैक्सिमम इंश्योर करना है। ये बहुत महत्वपूर्ण चीज है, 101। तीसरी चीज ये तय किया गया, जो खास तौर पर तेजस्वी जी ने भी एम्फेसाइज किया, कि हमें मोदी जी मुद्दा विहीन राजनीति करते हैं। हमें 5 वैसे मुद्दे देने हैं जो इन्होंने इंफैटिकली उन्होंने कहा जो लोगों को लगे कि ये मेरे मुद्दे हैं, चाहे रोजगार का मुद्दा हो, पेंशन का मुद्दा हो, रोजमर्रा की जिंदगी का मुद्दा हो, बच्चों के भविष्य का मुद्दा हो, बेहतर स्वास्थ्य का मुद्दा हो। इस तरह के मुद्दों का चयन कर, ये मैं समझता हूं उपलब्धि इस मीटिंग की रही कि मुद्दों पर बातचीत हो, मास कॉन्टैक्ट प्रोग्राम हो, सीट शेयरिंग विद इन 3 वीक्स एट ए स्टेट लेवल शुड बी एंश्योर्ड। ये तय कर लेना चाहिए। मैं समझता हूं उसके बाद जो कुछ आप मीडिया में देख रहे हैं, मैं माफी के साथ कहता हूं, मेरा मन करता है उनके पांव पकड़ लूं। भूत आता है क्या? प्रेत आके आपको कुछ बताता है कि नीतीश जी नाराज हो गए, लालू जी नाराज हो गए। कोई नाराज नहीं हुआ। नीतीश जी प्रणेता हैं, शुरुआत उन्होंने ही की थी, और लालू जी एक अभिभावक की भूमिका में आज भी उन्होंने निर्देश दिया कि देखो वक्त थोड़ा ज्यादा बीत गया, अब सब कुछ टाइम बाउंड पीरियडिकली ये तय करना होगा। শুনলেন আরজেডির বক্তব্য। অর্থাৎ নীতিশ কুমার রাগ করেছেন এটা নীতিশ কুমার বলেননি। নীতিশ কুমার আহত হয়েছেন, অভিমানী হয়েছেন, এটাও নীতিশ কুমার বলেননি। বলেছে কে? মিডিয়া। আর এই জোটের জটিলতা কিন্তু কাটতে পারে একটাই ভাবে, কারণ যদি সিট শেয়ারিংটা ঠিকঠাক হয়। সিট শেয়ারিং এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ফর্মুলা দিয়েছেন। অভিজ্ঞ রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, এবং শুধু তাই না, বামেদের মতন একটা শক্তিশালী সংগঠনকে পরাজিত করে 2011 সালে তিনি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছেন এবং উপর্যুপরি নির্বাচনে বামেদের ক্ষয় করতে করতে আজকে বামেদেরকে শূন্য করে দিয়েছেন পশ্চিমবাংলায়। তার অভিজ্ঞতার কাছে কিন্তু এই জোটে যারা আছেন একমাত্র তুলনীয় হতে পারেন শরদ পাওয়ার। এছাড়া কিন্তু কারোর সাথে তুলনা করা যায় না তার অভিজ্ঞতার নিরিখে। সেই অভিজ্ঞতার নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা কথা বলেছেন। কি বলেছেন?
রাহুল গান্ধীকে পরামর্শ দিয়েছেন আপনি কথা বলুন সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সাথে, আপনি কথা বলুন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের সাথে। কারণ পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লি এখানে কিন্তু আম আদমি পার্টি বেশ শক্তিশালী, এবং উত্তরপ্রদেশের সবচেয়ে শক্তিশালী বিরোধী হচ্ছে সমাজবাদী পার্টি। তাই এদের সাথে কথা বলতে হবে। আমরা আগেই বলেছিলাম যে জোটকে যদি শক্তিশালী করতে হয় তাহলে কংগ্রেসকে অনেক বেশি উদারতা দেখাতে হবে। গত 5 রাজ্যের নির্বাচনে কংগ্রেস উদারতা দেখাতে পারেনি, তার ফল হাতে নাতে তারা পেয়েছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু কংগ্রেসকে উদারতা দেখাতে হবে যদি তারা সত্যি সত্যি জোটের ব্যাপারে কি বলবো মানে সদর্থক হন। সদর্থক না হলে কিন্তু তারা নেগেটিভ রাজনীতি করতেই পারেন, কিন্তু এখন সমস্ত নেগেটিভিটিকে, সমস্ত নেতিবাচক ভাবনাকে সরিয়ে দিয়ে মানে 1 পয়েন্ট এজেন্ডা হওয়া উচিত, যে রাজ্যে যেখানে যে শক্তিশালী তাকে এগিয়ে দেওয়া। যেমন পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস শক্তিশালী, সেখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে মেনে নিতে হবে, জোট সঙ্গীদেরকে তৃণমূল কংগ্রেসের ফর্মুলাকে মেনে নিতে হবে। আবার ধরুন পাঞ্জাবে আম আদমি পার্টি শক্তিশালী, সেখানে মেনে নিতে হবে কংগ্রেসকে যে আম আদমি পার্টি নেতৃত্ব দেবে জোটে। ঠিক একইভাবে যদি তেলেঙ্গানার কথা ধরেন তাহলে সেখানে কংগ্রেসের কথা মানতে হবে সবাইকে। এই মেনে নেওয়াটা, এই অ্যাডজাস্টমেন্টটা, এটা যদি করতে পারে তাহলেই কিন্তু জোট সফল। আর এইটা যদি না করা যায় তাহলে কিন্তু জোট ব্যর্থ। নীতিশ কুমারকে অস্বীকার করে জোট বিহারে করতে পারা যাবে না, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনকে অস্বীকার করে জোট করা যাবে না, এটা কংগ্রেসকে বুঝতে হবে। এবং আমার মনে হয়, আমার যতটুকু ধারণা, যতটুকু খবর দিল্লি থেকে পেলাম, তাতে মনে হলো যে সত্যি সত্যি কংগ্রেস এই ব্যাপারটা অনুভব করেছে। কংগ্রেস বুঝতে পেরেছে যে যেখানে তারা শক্তিশালী নয় সেখানে তাদেরকে একটু ব্যাকফুটে থাকতে হবে, আবার যেখানে তারা শক্তিশালী তাদেরকে ফ্রন্ট ফুটে খেলতে হবে। এটা কংগ্রেস বুঝতে পেরেছে। আমার মনে হয় খুব শিগগিরই জোট নিয়ে কোনো জটিলতা নেই। যে জটিলতা মিডিয়া দেখাচ্ছে এগুলো একটাও জটিলতা না। ভেতরকার খবর বলছি, একদম অন্দরমহলের কথা বলছি। গত যে জোটের মিটিং হলো দিল্লিতে, সেই মিটিং এর কিন্তু ফল নিয়ে যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন প্রত্যেকটি জোট সঙ্গী কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। মিডিয়া এটাকে নিয়ে কিন্তু হইচই করতে চাইছে। মিডিয়া চাইছে এটা নিয়ে একটা এমন ভাব করতে যে জোটের মধ্যে বিরাট জটিলতা চলছে, মানুষ যাতে বিভ্রান্ত হয়। কোনো জটিলতা নেই। বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকে কিন্তু সকলে মেনে নিয়েছেন এই কারণ মল্লিকার্জুন খাড়গে যদি জোটের মুখ হন সেটা একটা দলিত মুখ হবে, যেটা বিজেপিকে বেশ বেগ দেবে। রাজনৈতিক কৌশল হিসাবে এটাকে যদি ধরা হয় মাস্টার স্ট্রোক ধরতেই হবে মাস্টার স্ট্রোক। এরপর বিজেপি কি করবে বিজেপির ব্যাপার। কিন্তু বিজেপি এবার চাইছে অন্তত 3 রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা জোট থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে কিন্তু তারা বিভিন্ন রকম চাপ দেওয়া শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি জোট থেকে বেরিয়ে না যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হতে পারেন, জেনে রাখুন। যদি আম আদমি পার্টি জোট থেকে বেরিয়ে না যায়, কেজরিওয়াল গ্রেফতার হতে পারেন। হেমন্ত সোরেন যদি বেরিয়ে না যান জোট থেকে, হেমন্ত সোরেন গ্রেফতার হতে পারেন। ধরুন গ্রেফতার হলেন অরবিন্দ কেজরিওয়াল, অভিষেক ব্যানার্জি, হেমন্ত সোরেন, এরা গ্রেফতারও হলেন, তাতেও কি বিজেপি ভাবছে যে তারা 303 যে আসন পেয়েছিল সেটা অন্তত পাবে? না, বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক বলছে তাতেও কিন্তু তরি পার করা যাবে না। কারণ বিজেপির বিরুদ্ধে যে অ্যান্টি ইনকম্বেন্সি, প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটা উঠেছে, সেটা মোকাবিলা করার মতন মোদিজির আর ক্ষমতা নেই। মোদিকে মুখ করে যদি বিজেপি ভোটে লড়তে চায়, হয়তো গো বলয়ে খানিকটা সাফল্য পাবে, কিন্তু সারা দেশে কিন্তু মোদি বিরোধী হাওয়া ইতিমধ্যে উঠে গেছে, সারা দেশে। কারণ এই জিনিসপত্রের দাম বারবার মোদির মুখকে সামনে রেখে বিজেপি একটা ঢাল হিসাবে ব্যবহার করছে। এতবার মোদির মুখ এত সুন্দর নয় যে মানুষ বারবার দেখবেন, পছন্দ করবেন, হয় না। এটা একবার হয়েছে, দুবার হয়েছে, আর হবে না। এটা বিজেপিও বুঝতে পারছে। তাই আরএসএস চাইছে যে মোদিকে সরিয়ে দিয়ে অন্য কাউকে মুখ করা হোক। মোদিজি সেটা চান না, মোদিজি সেটা হতে দেবেন না। জোর করে তিনি তৃতীয়বারের প্রধানমন্ত্রী হতে চান, এমনটা তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলেছেন। এই রকম অবস্থা চলছে বিজেপির। এই ডামাডোলে বিজেপি নিজের ঘর সামলাতে ব্যস্ত, কিন্তু তারা এমন একটা দেখাচ্ছে তাদের মধ্যে কোনো সমস্যা নেই। নীতিন গডকরির সাথে প্রধানমন্ত্রীর কোনো সমস্যা নেই, প্রধানমন্ত্রীর সাথে যোগী আদিত্যনাথের কোনো সমস্যা নেই, প্রধানমন্ত্রীর সাথে
গোরখপুর লবির কোনো সমস্যা নেই, নাগপুর লবির কোনো সমস্যা নেই, আসলে তা নয়। সমস্যা অনেক জটিল। আমরা এর আগে বহুবার আলোচনা করেছি। কারণ প্রধানমন্ত্রী হিসাবে যদি নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য মুখ করা হয়, নরেন্দ্র মোদীর মুখ দিয়ে কিন্তু তৃতীয়বার ভোটে জেতা যাবে না। ইতিমধ্যে রাজস্থানে অমিত শাহ গিয়ে বলেছিলেন যে 450 টাকায় সিলিন্ডার দেবে। এখন আগে পাওয়া যেত 500 টাকায়, অমিত শাহ বললেন আমরা 450 টাকায় দেবো। এখন বলছেন না, 450 টাকা তো ছেড়ে দিন, 500 টাকা তো সিলিন্ডার দেওয়া যাবে না। অর্থাৎ তাদেরকে কিনতে হবে ওই 1000-1200 টাকা দিয়ে। বুঝতে পারছেন রাজস্থানের লোকেদের অবস্থাটা? তো এইরকম ভাবে প্রতিনিয়ত প্রত্যেকবার সরকার আসার আগে তারা প্রতিশ্রুতি দেবেন, আর প্রত্যেকবার সরকার গড়ে ফেলার পর তারা মুখ মুছে ফেলবেন। মানুষ কতদিন মেনে নেবে বলুন তো? ওই রাম মন্দির দেখিয়ে ভোট, রাম মন্দির হওয়ার কারণে সাধারণ মানুষের কি উপকার হবে? আমরা রামকে ছোট করছি না, কিন্তু রাম মন্দির হওয়ার কারণে ভারতবর্ষের কত মানুষের উপকার হবে? এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে, এবং এই প্রশ্নের জবাব দিতে হবে। আগামী দিনের নির্বাচনে জোট নিয়ে চিন্তা ভাবনা বিজেপিকে না করলেও চলবে। বিজেপি জোট ভাঙতে পারবে না, কারণ যারা জোটে এসছেন, ইন্ডিয়া জোটে এসছেন, প্রত্যেকে কিন্তু বিজেপির দ্বারা প্রতারিত হয়েছে। তাদের কোনো না কোনো নেতাকে বিজেপি জেলে ভরে রেখেছে। তাই বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা খুবই কম। একটা এক্সাম্পল দিয়ে আজকে অনুষ্ঠানটা শেষ করি। এই যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় কি জোট ছেড়ে বেরিয়ে আসবেন? কারণ তার দলের বহু নেতা, বহু কর্মী, বহু মন্ত্রীদেরকে এই বিজেপির সিবিআই, ইডি তো গ্রেফতার করে রেখেছে। তারপরেও তিনি যাবেন? তার সমর্থকেরা কি মেনে নেবে? এরকম কিন্তু সব জায়গায়, সমাজবাদী পার্টির ক্ষেত্রে সত্যি, আম আদমি পার্টির ক্ষেত্রে সত্যি, উদ্ধব ঠাকরে শিবসেনার ক্ষেত্রে সত্যি, এনসিপির ক্ষেত্রে সত্যি, সকলের ক্ষেত্রে সত্যি। তাই বিজেপি এত লোকের ক্ষতি করে রেখেছে যে তারা কেউ সেই ক্ষতি স্বীকার করে জোট ছেড়ে বেরিয়ে যাবে। আর জোট নিয়ে জটিলতা চলছে, জোটে আটকে গেছে, এইরকম গুজবে কান না দেওয়াই ভালো। এগুলো মিডিয়ার প্রোপাগান্ডা। আজকের অনুষ্ঠান কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, পরিচিতদের সাথে শেয়ার করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, শুভরাত্রি।